ভারতীয় আগ্রাসন রুখতে আগরতলা অভিমুখে লং মার্চ, স্লোগানে উত্তাল রাজপথ। বিএনপি নেতাকর্মীর সঙ্গে মিশেছে জনতার স্রোত। যে বাংলাদেশ এখন আগের বাংলাদেশ নেই, বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক উন্নত, অনেক স্মার্ট। ভারতের এই হস্তক্ষেপগুলো আমাদের রাষ্ট্রের এগুলো আমরা কামনা করছি না। ভারতকে আমরা বার্তা দিতে চাই, তারা বন্ধু রাষ্ট্র হিসেবেই থাকুক, আমাদের উপর আধিপত্য খাটাতে না আসুক। ট্রাইব্যুনালের ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান, প্রতিহিংসা নয়, নিশ্চিত হবে ন্যায় বিচার, হাসিনাকে ফেরত পাওয়ার আশা। প্রতিবেশী ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি বাতিলের দাবি, দুদেশের কূটনৈতিক সম্পর্ক নতুন করে গড়ার তাগিদ। এবং আদানির যে লুটপাট তন্ত্র, তার বিরোধী একজন মানুষ হিসেবে আমি ডেফিনেটলি নিশ্চিতভাবে এই পদক্ষেপকে আমি সমর্থন ও সংহতি জানাই। বাংলাদেশ ঘেঁষা মিয়ানমারের মংডু শহর, আরাকান আর্মি নিয়ন্ত্রণে নাফ নদে মাছ ধরায় নিষেধাজ্ঞা, বাংলাদেশ সীমান্তে টহল জোরদার। বাইরে তোর 1 লাখ টাকা দিচ্ছি, তুই আমার নামটা বাদ দিয়ে দে। ঠিক আছে, তুই টাকা পয়সা নিয়ে আই। জুলাই অভ্যুত্থানের মামলা নিয়ে সাভার থানার এসআই লাখ টাকার বাণিজ্য অস্বীকার রাজীব শিকদারের, প্রমাণ পেলে ব্যবস্থা। এবং সিরিয়ার অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর দখলে মেতেছে ইসরায়েল, 2 দিনের প্রায় 500 বিমান হামলা, জাতিসংঘের সতর্কতা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে এগিয়ে চলছে লং মার্চ, স্লোগানে উত্তাল রাজপথ। পথে পথে হচ্ছে বিক্ষোভ। বুধবার সকালে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয় এই কর্মসূচি। এরপর কিশোরগঞ্জের ভৈরব বাজারে গিয়ে পথসভা হবে, সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে গিয়ে হবে সমাপনী সমাবেশ। এতে বিএনপির নেতাকর্মী সহ অংশ নিয়েছেন সাধারণ জনতাও। অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের যে সুসম্পর্ক সেটা একটু জানিয়ে রাখি। সেক্ষেত্রে বাংলাদেশকে নিয়ে তারা যে এবং আওয়ামী যে দুঃশাসন যা করেছে আওয়ামী লীগ এবং এমপি মন্ত্রী যেগুলো ইন্ডিয়াতে যারা এই অপপ্রচারে সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে আমরা একটা কড়া হুঁশিয়ারি দিতে চাই। কোনো বিদেশি শক্তি বাংলাদেশের বিপক্ষে যদি কোনো চোখ রাঙানি দেয়, এটার বিপক্ষে যে সমগ্র বাংলাদেশ একত্র হয়ে এটা প্রতিরোধ করে, এটারই একটা প্রতীক চিহ্ন আজকে আমরা লং মার্চ থেকে মূলত বার্তা দিতে যাচ্ছি। ভারত আসলে সব ব্যাপারেই হস্তক্ষেপ করতে চায়। আসলে আমরা ভারতের এই হস্তক্ষেপগুলো আমাদের রাষ্ট্রের এগুলো আমরা কামনা করছি না। আমরা প্রতিবেশী কান্ট্রি হিসেবে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু কারোর অধিপত্য, কারোর মোড়লগিরি আমরা চাই না। ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে, এবং ভারত যে আচরণ করবে আমরা সেই আচরণই ফেরত দেবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাজে যোগ দিয়েছেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ এই আইনজীবী। বুধবার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি, জানান আন্তর্জাতিক আইন মেনেই চলছে গণহত্যার বিচার প্রক্রিয়া। বলেন প্রতিহিংসা নয়, নিশ্চিত করা হচ্ছে ন্যায় বিচার। এই সময় টবি ক্যাটম্যান উল্লেখ করেন, গণতান্ত্রিক দেশের দাবিদার হিসেবে ভারতের উচিত আইন মেনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরতের উদ্যোগ নেওয়া। আন্তর্জাতিক অপরাধ আদালতে আইনজীবী হিসেবে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকে ব্রিটিশ এই আইনজীবী বলেন, জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক মানদণ্ড মেনে স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচার প্রক্রিয়ায় ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করা হবে। লন্ডন ভিত্তিক গার্নিকা 37 ল ফার্মের যুগ্ম প্রধান ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যানকে সম্প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। It was very clear from my discussions with the interim government that this is very much a new chapter, and a chapter aimed towards justice, not retribution and not revenge. I think Dr. Yunus in particular, leading the interim government, has taken great steps to re-establish a democratic process in this country. বাংলাদেশে গণ অভ্যুত্থানের ধস নেমেছে ভারতের আয় উপার্জনে। পর্যটন কমেছে 90%, কমেছে আন্তর্জাতিক ফ্লাইটও।
এই অবস্থায় দুই দেশের সম্পর্ক উন্নয়নে ঢাকা সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তবে বাংলাদেশের স্বার্থবিরোধী সব ধরনের চুক্তি বাতিল করে নতুন সম্পর্ক নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের। একই মত ভারতের সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষকেরও। হাসান মাহমুদের রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর কোনোভাবেই থামছে না ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা, যা পানি ঢালছে দুদেশের সম্পর্কে। নেতিবাচক প্রভাব পড়ছে বাণিজ্যেও। প্রতিবছর বাংলাদেশ থেকে ভারতীয়রা কমপক্ষে $4 বিলিয়ন রেমিটেন্স নিয়ে যায়। রপ্তানি থেকে আয় হয় অন্তত $14 বিলিয়ন। ভারতের $16 বিলিয়ন পর্যটন খাতে বরাবরই বড় অবদান বাংলাদেশি পর্যটকদের। তবে গণ অভ্যুত্থানের পর কমেছে ভারতে যাওয়া বাংলাদেশির সংখ্যা, অর্ধেকে নেমেছে ফ্লাইট সংখ্যা। সম্পর্ক অবনতির প্রভাব পড়েছে ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিতে। তবে সম্পর্ক উন্নয়নে সোমবার বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র। দুদেশের সম্পর্ক উন্নয়নে ভারতের অবস্থান জানান দুই দেশের পররাষ্ট্র সচিব। তবে বিশ্লেষকরা বলছেন, স্বৈরাচার সরকারের সময়ে হওয়া দেশবিরোধী অসংখ্য চুক্তির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। এ অবস্থায় দুদেশের চুক্তিগুলো পুনর্মূল্যায়ন জরুরি বলে মনে করছেন তারা। সবচেয়ে ভালো চুক্তি হচ্ছে সেটা যেটা দুই দেশের জন্য সুফল বয়ে আনবে, উইন উইন যেটাকে বলা হয়। অভিন্ন নদীর পানি ডাইভার্ট করা নিয়ে অসন্তোষ আছে, আমাদের বর্ডার কিলিংস নিয়ে অসন্তোষ আছে, আমাদের অসম বিদ্যুৎ চুক্তি করা নিয়ে একটা অসন্তোষ আছে, আমাদের অসম ট্রানজিট চুক্তি করা নিয়ে একটা অসন্তোষ আছে। সার্বিকভাবে অসন্তোষটা গড়ে উঠেছে। এসব চুক্তি ভারতের জনগণের নয়, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে করা হয়েছে বলে মনে করেন দেশটির সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষকরা। চুক্তি প্রকাশ, পর্যালোচনা, প্রয়োজনে বাতিলের পরামর্শ তাদের। যদি এই চুক্তিগুলি সাম্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত না হয়, সমতার ভিত্তিতে চুক্তিগুলি স্বাক্ষরিত না হয়ে থাকে, আমি নিঃসন্দেহে মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই চুক্তিগুলি বাতিল করা। ইতিমধ্যেই আমি দেখছিলাম যে আদানির সঙ্গে যে বিদ্যুৎ চুক্তি, সেই সংক্রান্ত খানিকটা পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে এবং আদানির যে লুটপাট তন্ত্র তার বিরোধী একজন মানুষ হিসেবে আমি ডেফিনেটলি নিশ্চিতভাবে এই পদক্ষেপকে আমি সমর্থন ও সংহতি জানাই। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক দুদেশের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আনবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আমাদের দেশকে বুঝে নিতে হবে যে বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশে কারা শাসন করবে, এটা বাংলাদেশিদের নিজস্ব ব্যাপার। আমাদের এর মধ্যে মাথা ঘামানোর কোনো দরকার নেই। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার সীমান্তের পুরোটাই এখন বিদ্রোহী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তার সঙ্গে লড়াইয়ের পর মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি। সেই সাথে টেকনাফ সীমান্তবর্তী নাফ নদেও মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। এতে অনেকটা চিন্তিত বাংলাদেশি জেলেরা। এদিকে বাংলাদেশি জেলেদের সতর্ক করার পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার করেছে প্রশাসন। কক্সবাজার থেকে সৌরভ দেবের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। দীর্ঘদিন ধরে চলা মিয়ানমারের গৃহযুদ্ধে সামরিক জান্তার হাত থেকে এবার মংডু শহর দখলের দাবি করছে বিদ্রোহী আরাকান আর্মি। এর মধ্য দিয়ে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা প্রায় সবকটি অঞ্চলই হাতছাড়া হয়েছে জান্তা সরকারের। মংডু দখলের পরপরই নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, নাফ নদে আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। টেকনাফ সীমান্তে বসবাসকারীরা বলছেন, ইতোপূর্বে আরাকান আর্মি নাফ নদীতে মাছ ধরতে না দেওয়া এবং জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আর তাদের দেওয়া বিবৃতিতে আরও ভয় কাজ করছে স্থানীয়দের। আমরা কিভাবে মাছ মারতে যাবো, এখানে তো ভয় হবে, কারণ হেরা নিয়ে যাবে, মেরে ফেলবে, না হলে তাদের যেটা ইচ্ছে সেটা করবে। ওইটা আমরা একটা মানে আমাদের ভালো হবে কোন কিরকম করলে, যদি নাফ নদীটা খুলে দেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। এখানে সীমা লঙ্ঘন যদি কাঁচা মাই দাঁড়ানো বয়তো দিয়ে বাগিয়ে দড়ি দড়ি লগিয়ে গুজো আছে মানুষ সদর মানুষ সহ লগিয়ে নদে মানুষ নদ দখল যদি এদিকে দখল করে পারে দইতে গেলে কিন্তু আমরা চলাচলের সময় চইব, মনে করো শেখ মার্টিন যাতায়াতের সময় চইব, মাছ ধরার সময় চইব। এদিকে ঝুঁকিপূর্ণ হয় স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলেদেরকে সতর্ক করা হয়েছে। সেন্ট মার্টিনগামী পণ্য ও যাত্রীবাহী ট্রলারকেও ভিন্ন পথ বেছে নিতে বলা হয়েছে।
সেই সঙ্গে অনুপ্রবেশ ঠেকাতেও কঠোর অবস্থানের কথা জানান উপজেলা প্রশাসন। আমাদের বর্ডার গার্ড এবং আমাদের কোস্ট গার্ড সতর্ক অবস্থায় রয়েছে যাতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী এই সুযোগে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। এবং গত 2 সপ্তাহ ধরে যে বোম্বিং এবং গোলাগুলি সাউন্ডই হচ্ছিল, গতকাল থেকে সেটি আমরা শুনতে পাইনি। এটি একটি স্বস্তির জায়গা। আমরা আশা করছি শীঘ্রই এই পরিস্থিতির উন্নতি ঘটবে। ওপারে কয়েকশো রোহিঙ্গা অপেক্ষা করছে দালালের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশের। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড। নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই আগস্ট বিপ্লবে আহত বা নিহতের ঘটনায় করা মামলা যেন লাখ লাখ টাকার বাণিজ্য। এই সুযোগ নিচ্ছে কিছু পুলিশ ও কুচক্রী মহলের কাছে। সাভার থানার সাব ইন্সপেক্টরের এমন মামলা বাণিজ্যের প্রমাণ এসেছে দেশ টিভির হাতে, সাথে রয়েছে স্থানীয় কিছু রাজনৈতিক নেতারাও। সাভার প্রতিনিধি দেওয়ান ইমনকে সাথে নিয়ে এম এ আজিমের রিপোর্ট। দোকানের চাবি পর্যন্ত দেখাইছি, তাও বিশ্বাস করে নাই। পরে যখন মনে করেন যে গুলি শুট করছে একবারে কাছের থেকে, যখন গুলি করলো তখন আমার আগুন ফাটা আড্ডি সব মারা গেছে। জুলাই আগস্ট বিপ্লবে পুলিশের গুলি খেয়ে কোনো মতে প্রাণে বেঁচে গেলেও ডান হাত অচল সাভারের মুদি ব্যবসায়ী ইসরাফিল হোসেনের। এখন তার জন্য নতুন বিপত্তি মামলা বাণিজ্য। প্রতিদিন দোকানে বিএনপির স্থানীয় নেতা সহ পুলিশ আসছে তাকে মিথ্যে মামলার বাদী করতে। সাভার থানার এসআই দারোগা রাজীব কয় সরকারি কোনো অনুদান পাইছেন? বললাম না, আমি সরকারি কোনো অনুদান এখনো পাইনি। সরকারি অনুদান এর আগে দিয়ে দিল 2 লাখ টাকা, আপনি তো পান নাই। তে আপনি আইসেন, আপনাকে কিছু অনুদান নিয়ে দেবো না। আমাকে নিয়ে গেল হলো কোর্টে, নিয়ে রাখলাম কোর্টে। তখন কয় যে আপনি তো কেস হলো ডকুমেন্টস ছাড়া তো সরকারও দিবে না, কেউই দিবে না। বর্তমানে সাভার থানার সাব ইন্সপেক্টর রাজীব শিকদার মোবাইল ফোনে 150 জনের বিরুদ্ধে মামলা সাজিয়ে বাদী হবার প্রস্তাব দেন ইসরাফিলকে। মামলা করলে 50,000 টাকার সহযোগিতা মিলবে বলেও জানায় রাজীব। বড় ভাই আমার উপর বিশ্বাস রাখেন, সমস্ত দায়ভার আমার উপরে চাপান। সাভারে 40 জন লোক মামলা করিছে। কয়জন লোক মামলা করিছে? মিনিমাম 40 জন, তার বেশি। একটা লোকের দেখান তো যার ক্ষতি হয়েছে, উপকার ছাড়া। অনেকেই এমন মামলা করেছে বলে আশ্বস্ত করে পরবর্তীতে আসামিদের অব্যাহতি দিতে লাখ লাখ টাকার চাঁদাবাজির বুদ্ধিও দেয় সাভার থানার সাব ইন্সপেক্টর রাজীব। এই যে আসামির নামে যে গুলো দিচ্ছেন, 2 দিন পরে আসামিরা আপনার সাথে যোগাযোগ করবে না, বাইরে তোর 1 লাখ টাকা দিচ্ছি, তুই আমার নামটা বাদ দিয়ে দে। যে ঠিক আছে, তুই টাকা পয়সা নিয়ে আই, টাকা পয়সা তুই নিয়ে আই। টাকা পয়সা নিয়ে এসে দামে আপনার লোক দিবানে, আপনার ভয় নেই। বিএনপি জাতীয় লোকজন দিবানে, টাকা পয়সা নিয়ে আই। তুই টাকা পয়সা নেবেন, কোর্টে যাই হোক, থানায় এসেই হোক, বা যে সংস্থার কাছে তদন্ত দেয় তার কাছে যাই এপিটোপিট দিয়ে এসে পাবেন ভাই আমি ভুলবশত বুঝিনি, এর নামটা ঢুকে গেছে। বিষয়টি জানতে এবার পুলিশের সাব ইন্সপেক্টর রাজীব শিকদারের মুখোমুখি দেশ টিভি টিম। সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেন তিনি। আমি কার নামে মামলা দেওয়ানি? সব তথ্য প্রমাণ আছে। আচ্ছা আসেন আমি কথা বলি কি। তবে এরপরেই ম্যানেজের চেষ্টা চালায় দেশ টিভির সংবাদকর্মীদের। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলেনি সাভার থানার অফিসার ইনচার্জ। তবে মোবাইল ফোনে জানান যথাযথ প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তো যদি এই ধরনের কোনো অভিযোগ কোনো ভুক্তভোগী আমাদের কাছে আসেন, হ্যাঁ অবশ্যই তিনি নির্দ্বিধায় আমার এখানে আসবেন এবং অভিযোগ দিবেন, আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কিছু অসাধু পুলিশ আর মামলা চক্রের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাভারের সাধারণ মানুষ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগরতলা লং মার্চ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলছে শেষ সময়ের প্রস্তুতি। এ নিয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী মেহেদী নূর পরশ। লং মার্চ ঘিরে আখাউড়া সীমান্তের সমাপনী সমাবেশ হবে আখাউড়ায়, কি ধরনের প্রস্তুতি রয়েছে সেখানে জানাবেন। হ্যাঁ শিকা, আপনাকে জানিয়ে রাখি, ভারতীয় আগ্রাসন, ভারতের আগরতলায় ভারতীয় হাই কমিশন উপ হাই কমিশনের হামলার প্রতিবাদে
ভারত অভিমুখী লং মার্চ শুরু করেছে বিএনপির 3 অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্র দল। তাদের যৌথ উদ্যোগে ঢাকা থেকে এই লং মার্চটি কিন্তু ইতিমধ্যে তারা রওনা দিয়েছেন। এসে আখাউড়া স্থলবন্দরে ডগ ইয়ার্ড মাঠে কিন্তু তারা এসে সমবেত হবেন। ইতিমধ্যে লং মার্চকে ঘিরে তারা সব ধরনের প্রস্তুতি কিন্তু গ্রহণ করেছেন এখানকার যে আয়োজক কমিটি রয়েছেন। ইতিমধ্যে তারা যে প্যান্ডেল, মাইক সহ কিন্তু সব ধরনের যে যাবতীয় কাজ কিন্তু তারা সম্পন্ন করে নিচ্ছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসলেই কিন্তু তাদের যে প্রোগ্রাম কিন্তু শুরু করবেন বলে আমাকে জানিয়েছেন। এদিকে এই লং মার্চকে ঘিরে জেলা ছাড়াও জেলার আশপাশ থেকে কিন্তু বিপুল সংখ্যক লোক এখানে অংশগ্রহণ করবেন বলে আমাকে জানিয়েছেন। তো এদিকে সীমান্তের 350 গজ দূরে সমাবেশকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনোভাবেই যাতে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি না হয় সেদিকে কিন্তু তারা নজরদারিতে রেখেছেন। আর আপনাকে আমি একটা বিষয় জানিয়ে রাখি, এটি একটি স্থলবন্দর এলাকা। এই স্থলবন্দরে আপনার যে পণ্য আমদানি রপ্তানিতে কিন্তু কোন ধরনের ব্যাঘাত ঘটেনি। সকাল থেকে প্রায় মাছ, হিমায়িত মাছ, শুটকি সহ বিভিন্ন পণ্য কিন্তু ভারতে রপ্তানি করা হয়েছে। এখানকার যে স্থলবন্দরের সহকারী পরিচালক তিনি আমাকে জানিয়েছেন পণ্য রপ্তানি মূলত স্বাভাবিক রয়েছে। এছাড়া যাত্রী পারাপারও কিন্তু স্বাভাবিক রয়েছে। তো সমাবেশকে ঘিরে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি কিন্তু শেষ পর্যায়ে এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হচ্ছে যাতে সুশৃঙ্খলভাবে যাতে তাদের এই প্রোগ্রামটি শেষ হয়। তো এ ছিল আমার কাছে সর্বশেষ। ইশিকা। পরশ, অনেক ধন্যবাদ আপনাকে। বিএনপির লং মার্চের আখাউড়া সীমান্তের সমাপনী সমাবেশ ঘিরে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবন হস্তান্তর জটিলতায় চালু না হওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। পুরাতন ভবনের বারান্দায় গাদাগাদি করে থাকতে হচ্ছে রোগীদের। এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে সেবা প্রদানের পরিবেশ তৈরি হয়নি নতুন ভবনে। অন্যদিকে গণপূর্ত বিভাগ বলছে নকশা অনুযায়ী সম্পন্ন হচ্ছে ভবনের কাজ। জাহিদুর রহমানের তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাইনবোর্ডে 250 শয্যার হাসপাতাল হলেও আসল চিত্রটা একেবারেই ভিন্ন। এ পর্যন্ত একজন রোগীরও সেবা নেয়ার সুযোগ হয়নি মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন এ ভবনে। 72 কোটি 50 লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় হাসপাতালের 8তলা ভবন। 2023 সালে ভবনটির উদ্বোধন করা হলেও নানা ত্রুটির অভিযোগ এনে হাসপাতালটিতে সেবা কার্যক্রম শুরু করছে না কর্তৃপক্ষ। চাপ থাকায় পুরাতন ভবনের মেঝে কিংবা বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। মানুষের চলাচলের পথ, সেই পথের পাশে আমরা জায়গা পাই। বাচ্চাকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। এখানে যে পরিমাণ ব্যবস্থাপনা আছে তার চেয়ে 3-4 গুণ রোগী বেশি। এখানে সবারই সমস্যা আছে, ঠিক আছে। এখানে যে বসে যেখানে এই যেমন এখানে যাচ্ছে, ঠিক আছে, এই যে পায়ে ধুলো নোংরা এখানে আসি, তাই নাকে আসছি, আসছি, কিন্তু যদি বেড থাকতো সমস্যা হতো না। কিন্তু সেবা নিতে এসে মানুষ যারা ভর্তি হয় তারা খুব অনেক কষ্ট করে, কারণ জনসংখ্যা অনুসারে হাসপাতালের সিট সংখ্যা খুবই সীমিত। সব মিলিয়ে মাত্রাতিরিক্ত রোগী সামলাতে হিমশিম অবস্থা ডাক্তার ও নার্সদের। আবহাওয়া চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, এখন আবার শিশু রোগী বাড়বে বা একটা নির্দিষ্ট সময় ডায়রিয়া রোগী বাড়ে, তখন তো সেই ওয়ার্ডের উপর দিয়ে অনেক প্রেশার যায়। নিরাপত্তাজনিত কিছু সমস্যার কারণে কয়েকটা জিনিস একটু মিসিং ছিল। তো আমরা সেই মিসিং জিনিসগুলোতে সুপারিশ আকারে আমাদের সম্মানিত তত্ত্বাবধায়ক মহোদয় বরাবর একটা সুপারিশ দিয়েছি। হসপিটালে যারা সেবা প্রার্থী আসছে তারা অনেক ভোগান্তির শিকার হচ্ছে। আমরা বিশেষ করে তাদেরকে সিটে রাখতে পারছি না, কারণ আমাদের এই ভবনটা এখনো 100 শয্যার এবং আমাদের রোগী থাকে 350 থেকে 400, বাকি রোগীকে ফ্লোরিং করতে হবে। এদিকে নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছে গণপূর্ত বিভাগ। আমাদের নকশা অনুযায়ী এবং ডিজাইন অনুযায়ী কাজ কমপ্লিট এবং শিডিউলে বা টেন্ডারে যা ছিল আমরা সেই অনুপাতে কাজ শেষ করেছি। উনি যে ত্রুটিগুলো আমাদের বলছে সে ত্রুটিগুলো আসলে আমাদের শিডিউল আমাদের ভিতরে নাই। যেগুলো আমরা বিল দিয়েছি সে ধরনের কোনো ত্রুটি আমাদের নাই। বিল আমার যে বিলগুলো দিয়েছিলাম। সব জটিলতা কাটিয়ে নতুন ভবন দ্রুত চালুর দাবি রোগীর স্বজন ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ।
নিয়োগ পাওয়ার পর নতুন কাজে যোগ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। এ নিয়ে আরও জানাতে কমিশন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। নতুন চেয়ারম্যানকে বরণ করে নিতে কোনো আয়োজন রয়েছে কিনা আদিত্য, কার সঙ্গে কথা হয়েছে আপনার? ইশিকা, যেমনটি বলছিলেন যে দুর্নীতি দমন কমিশনের যে নতুন চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে কিন্তু তাকে বরণ করার জন্য দুর্নীতি দমন কমিশনের যে সচিব রয়েছেন সেই সচিবের নেতৃত্বে কিন্তু একদল প্রতিনিধি কিন্তু সচিবালয়ে গিয়েছেন এবং গতকালকে বিকালে বেলায় কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু জানানো হয় যে দুর্নীতি দমন কমিশনের একজন চেয়ারম্যান এবং 2 জন কমিশনার নিয়োগ পেয়েছেন। আপনাকে একটু যদি একটি জিনিস জানাতে চাই যে গত 1.5 মাস ধরে কিন্তু মূলত দুর্নীতি দমন কমিশনের কিন্তু যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু কমিশন প্রধান ছাড়াই কিন্তু এই কার্যক্রমগুলো চালানো হচ্ছে এবং যার নীতিগত সিদ্ধান্ত কিন্তু নেওয়া হচ্ছিল না বিগত 1.5 মাস ধরে এবং তাদের সেই সময়টা কিন্তু লাঘব টানতে যাওয়া হচ্ছে এবং তার ধারাবাহিকতায় কিন্তু তার নতুন করে একজন চেয়ারম্যান এবং 2 জন কমিশনার কিন্তু নিয়োগ পেয়েছেন প্রজ্ঞাপনের মাধ্যমে। গতকালকে প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা এটি জানতে পেরেছি এবং তাদেরকে বরণ করে নেওয়ার জন্য যে আনুষ্ঠানিকতা ইতিমধ্যে কিন্তু পুরো দুর্নীতি দমন কমিশন যে প্রাঙ্গণটি রয়েছে সেই প্রাঙ্গণটি কিন্তু সাজসজ্জায় সাজানো হয়েছে এবং তাদেরকে একদল প্রতিনিধি সচিবের নেতৃত্বে একদল প্রতিনিধি গিয়েছেন তাদেরকে বরণ করে নেওয়ার জন্য। তবে বিগত 1.5 মাস ধরে যেই অভিযোগগুলো জমা পড়েছিল দুর্নীতি দমন কমিশনে সেই অভিযোগগুলো কিন্তু আস্তে আস্তে যে নীতিগত সিদ্ধান্ত সেই পরবর্তী কমিশনার এবং চেয়ারম্যান যুক্ত যখন নিয়োগের পরবর্তী যুক্ত হবেন সেই যুক্ত হওয়ার পরে কিন্তু তারা এই নীতিগত সিদ্ধান্তগুলো জানাবেন এবং বিগত সময়গুলোতে আমরা যেটি দেখেছি প্রজ্ঞাপন পাওয়ার পরের দিন থেকে কিন্তু মূলত কমিশনে যুক্ত হন এবং যুক্ত হওয়ার যে পরের দিন থেকে কিন্তু তাদের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু শুরু করেন। তার এই ধারাবাহিকতা কিন্তু আজকে কিন্তু তাদের প্রথম কার্য দিবস এবং তার হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে অর্থাৎ আমরা যেটি জানতে পেরেছি যে এখানে যে গণসংযোগ কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আগামী দুপুর বেলা 3টা নাগাদ কিন্তু দুপুর 2টা থেকে 3টা নাগাদ সময়ের মধ্যে কিন্তু তারা দুর্নীতি দমন কমিশনের যে প্রধান অফিস রয়েছেন সেখানে এসে পৌঁছাবেন। তবে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য এখন পর্যন্ত কিন্তু এই পুরো প্রাঙ্গণ জুড়ে কিন্তু পর্যাপ্ত সাজসজ্জা আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছি এবং যেই অভিযোগগুলো জমা পড়েছে তারাও কিন্তু লাঘব কমে আসবে অনেকটা। তবে এই ছিল আমার কাছে দুর্নীতি দমন কমিশন থেকে সর্বশেষ তথ্য। আদিত্য, অনেক ধন্যবাদ আপনাকে। দুদকের নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। মৌলভীবাজারের মাধবচড়া খাল পুনর্খননের নামে ভোলারকান্দি রাস্তা ক্ষতিগ্রস্ত করেছে সাবেক চেয়ারম্যান সোয়েব আহমেদ। হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ টাকা। বাধা দেয়ায় স্থানীয়দের দেয় হুমকি ধামকিও। জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। সহকর্মী সালেহ এলাহি কুটির তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মৌলভীবাজারে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন। এখানে 4 গ্রামের অন্তত 25,000 মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা ভোলারকান্দি। এই রাস্তার পাশেই রয়েছে মাধবছড়া খাল। 2022 সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রায় 4 কোটি টাকা ব্যয়ে এই খালটি পুনরায় খননের প্রকল্প গ্রহণ করে। বাস্তবায়নের দায়িত্ব পান সাবেক বনমন্ত্রী শাহাবুদ্দিনের ভাগ্নে বড়লেখা উপজেলার সাবেক চেয়ারম্যান সোয়েব আহমদ। ক্ষমতার দাপটে নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হয় খাল খনন। সেই সাথে প্রকল্পটির আশপাশের সরকারি রাস্তা কেটে মাটি ও গাছ বিক্রি করা শুরু করেন তিনি। সে কাজে বাধা দিলে ঠিকাদার ও বিগত সরকারের প্রভাবশালী নেতারা এলাকাবাসীকে পুলিশের ভয় দেখায়। এদিকে বিপুল পরিমাণ মাটি কাটায় ধসে পড়েছে রাস্তা, মসজিদ ও কবরস্থানের সীমানা প্রাচীর। মারাত্মক ঝুঁকিতে বসতবাড়ি। এখন আমরা বাড়ি নাই, গন নাই, বাঙ্গিয়া নিচে গিয়েও এই স্থায়ী রাস্তারে খাটিয়া খান খননের কথা কইয়া রাস্তা খনন করিয়া অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। রাস্তার অপর পাশের কোনো জমি না কেটে ওনারা ওই পাশের মালিকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইছে আর অপর দিকে করছে কি রাস্তাটা মাঝামাঝি কেটে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছে। এখন জনগণ রাস্তা দিয়ে চলাফেরা করতে পারতেছে না। আমরা বহুত বাধা ভিন্ন দিছি, এবার দিয়ে দিও না গাছ আছেন গাছেন তোর মুরা সকালে তুললিছুন। এখন আমরা ডেলিভারি এগুলো গিলাইয়া যাওয়া করতাম পারি না, অথচ ঢাকা সিলেট একজন লাশ মারা গেলে অ্যাম্বুলেন্সে লইয়া যাওয়া করতাম পারি না, বাচ্চারা স্কুল মসজিদ যাইতে পারে না। সঠিক নিয়মে কাজ না করায় এত বড় প্রকল্পটি মানুষের কোনো কাজে আসেনি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। উত্তর দিকে গাংটা না খনন করিয়া দক্ষিণ দিকে করায় রাস্তার খুব ক্ষতি হচ্ছে। গাছ কাটায়, গাছের মুড়া তুলায় আরো ক্ষতি হচ্ছে। এগুলা না তুললে অত ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই।
মানুষের ভোগান্তি নিরসনে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে রাস্তাটি সংস্কারের নির্দেশ দিয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এখানে রাস্তাটার বেহাল দশা দেখে আমি আপাতত উপজেলা আমাদের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন ওনাকে সাময়িকভাবে যাতে লোকজন চলাচল করতে পারে তার ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছি এবং এলাকাবাসীর পক্ষ থেকে যে আমরা যে আবেদনটা পেয়েছি রাস্তাটার বিষয়ে সেটা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে সংস্কারের আবেদন সহ সেই আবেদনটাকে আমরা পাঠানোর ব্যবস্থা নিচ্ছি। খাল খননে এই দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ ও রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে উড়োজাহাজ ওঠানামায় সমস্যা সৃষ্টি হচ্ছে। রানওয়ে কুয়াশায় ঢাকা পড়ায় বেসরকারি বিমান সংস্থা দুটি ফ্লাইট নির্ধারিত সময় অবতরণ করতে পারেনি, ফলে শতাধিক যাত্রী ঢাকাগামী ফ্লাইটে আটকা পড়েছেন। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ফ্লাইট বাতিলের কোনো সম্ভাবনা নেই। সকাল 9টা পর্যন্ত রানওয়েতে কোনো বিমান অবতরণ করেনি। বিমানবন্দর ব্যবস্থাপক AKM বাহাউদ্দিন জাকারিয়া জানান, রানওয়েতে উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে 2000 মিটার দৃষ্টিসীমা প্রয়োজন, কিন্তু বর্তমানে দৃষ্টিসীমা মাত্র 300 মিটার। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সিরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গেল 48 ঘন্টায় সিরিয়ায় শত শত বিমান হামলা চালায় দেশটি। ইসরায়েলের দাবি, জঙ্গিবাদের উত্থান থেকে রক্ষার্থে সিরিয়ার অস্ত্র ভান্ডারগুলোতে এই হামলা চালানো হচ্ছে। সিরিয়ার ভেতরে সামরিক ঘাঁটি গড়ার লক্ষ্যেই এই হামলা চালাচ্ছে তেল আবিব, এমন দাবি বিশ্লেষকদের। নাসরিন আক্তারের রিপোর্ট। সিরিয়ায় নতুন সরকারের গঠনের শুরু থেকে দেশটিতে হামলা আরও জোরদার করছে ইসরায়েল। সেনাবাহিনীর দাবি 48 ঘন্টার মধ্যে অন্তত 480 বার হামলা চালানো হয়েছে। যদিও ইসরায়েলের দাবি, আসাদের রেখে যাওয়া অস্ত্র ভান্ডারগুলো যাতে বিদ্রোহীদের হাতে না পড়ে সেজন্যই এ অস্ত্র মজুদাগারে চালানো হচ্ছে হামলা। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্জ জানান, সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি ডিফেন্স জোন তৈরি করবে যেখানে স্থায়ী সেনাবাহিনী মোতায়েন না করার কথাও জানান মার্কিন এই প্রতিরক্ষা মন্ত্রী। আসাদ সরকারের পতনের পর বিদ্রোহীদের হাতে দেশটির নিয়ন্ত্রণ গেলে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ঘিরে সন্দেহ দানা বাঁধে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ আল বশির, যিনি এর আগে ইদলিবে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। একদিকে নতুন সরকারের গঠন প্রক্রিয়া শুরু হচ্ছে সিরিয়ায়, অন্যদিকে বাড়ছে ইসরায়েলি হামলা। ফলে সিরিয়ার ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে শঙ্কা কাটছে না বিশ্বমহলে। ইসরায়েল আসাদ সরকারের পতনকে সাধুবাদ জানালেও HTS এর কার্যক্রমের দিকে সতর্ক দৃষ্টি রাখছে। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু HTS-কে সতর্ক করে বলেন, ইরানের অস্ত্র সিরিয়া দিয়ে হিজবুল্লাহর হাতে গেলে স্পষ্ট প্রতিক্রিয়া জানাবে ইসরায়েল। আমরা সিরিয়ায় নতুন সরকারের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু এ সরকার যদি সিরিয়ায় ইরানের পুনঃ উত্থাপন অনুমতি দেয় অথবা ইরানের সমরাস্ত্র আদান প্রদান করতে দেয়, আমরা জোরালো প্রতিক্রিয়া জানাবো। আগে সরকারের সাথে যেমনটি হয়েছিল তেমনটি তাহলে এ সরকারের সাথেও ঘটবে। তবে সিরিয়ার ভূখণ্ডে যে কোনো হামলার বিরোধিতা করেছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন দুজারিক ইসরায়েলি হামলা বন্ধ হওয়া উচিত বলে জানান। দেশটিতে যেন বিভিন্ন সশস্ত্র দলগুলোর মধ্যে কোনো দ্বন্দ্ব তৈরি না হয় সে বিষয়েও সতর্ক করেন। আমরা সিরিয়ার ভূখণ্ডে যে কোনো হামলার বিরোধী। আমি মনে করি এটা সিরিয়ার জন্য একটি ঘুরে দাঁড়ানোর সময়। কোনোভাবেই এই নাজুক সময়ের সুযোগ নেওয়া উচিত না প্রতিবেশী দেশগুলোর। 13 বছরের গৃহযুদ্ধের পর HTS বিদ্রোহীদের হাত ধরে মুক্ত হয় সিরিয়ার জনগণ। তবে শীঘ্রই দেশটির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কাটছে না বিশ্লেষকদের। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।